আসসালামু আলাইকুম। ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে সম্পূর্ণরূপে একটা লার্নিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর টাইটেলটা দেওয়া হয়েছে হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সহজ পার্ট অথবা বেসিক্স অফ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আমাকে অনেকেই অনুরোধ করেছেন যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর লার্নিং ভিডিও দেওয়ার জন্য। আমার চ্যানেলে মূলত এরকম অনেক ভিডিও আছে। ইভেন এই ভিডিওটাও আমি আসলে আজ থেকে 3 বছর আগে করেছিলাম, বাট আমার মনে হচ্ছে যে 3 বছর আগে যে ভিডিওটা করেছি তার চাইতেও এইবার হয়তোবা আরেকটু বেটার রিপ্রেজেন্টেশনটা করতে পারবো, যার কারণে আমি আবারও এই ভিডিওটা নিয়ে আপনাদের সামনে আসছি। আজকের এই ভিডিওটা দেখলে আপনি একটা কোম্পানিকে একজন ইনভেস্টরের নজরে কিভাবে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা যায় বা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে একটা কোম্পানিতে ইনভেস্ট করবেন কি করবেন না, এই বিষয়টা খুব সহজেই হয়তোবা বুঝতে পারবেন। সো দর্শক, চলেন আজকের ভিডিওটা শুরু করি। তবে ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি যে মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স আছে। এই কোর্সটা যদি আপনারা কেউ করতে চান তাহলে আমাকে ইমেল করতে পারেন stockanalyst@gmail.com। এই ঠিকানায় ফিরতি ইমেলে আমি কোর্সের ডিটেল আউটলাইনটা আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এছাড়াও এই ভিডিওটার পিন কমেন্টে কোর্সের ডিটেল আউটলাইনটা দেওয়াই থাকবে। সো এখন ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সহজ পার্ট নামক ভিডিওতে আমরা যে জিনিসটা বুঝবো যে একটা বিজনেস বা একটা স্টক কেনার আগে আপনি আসলে কি কি দেখবেন। প্রথম যে জিনিসটা আপনাকে দেখতে হবে যে আপনি যে কোম্পানিটা কিনছেন ওর যে বিজনেসটা আছে এই বিজনেসটা গ্রো করছে কিনা। তার মানে বিজনেসটা প্রতি বছর তার রেভিনিউ বাড়াইতে পারতেছে কিনা বা নেট প্রফিট আফটার ট্যাক্সটা তার গ্রো করছে কিনা, এই বিষয়টা হচ্ছে আপনার প্রথম কনসার্ন। কারণ যে বিজনেস সঠিকভাবে গ্রো করতে পারে না ওই বিজনেসে আসলে ইনভেস্ট করার কোনো মানে নেই। সো এখানে টপ লাইন অ্যানালাইসিসে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে এই কোম্পানির রেভিনিউটা ঠিকমতো গ্রো করে কিনা, এই বিষয়টা আমরা দেখব। আর বটম লাইন অ্যানালাইসিসে আসলে আপনি চাইলে নেট প্রফিট আফটার ট্যাক্সটা গ্রো করছে কিনা এই বিষয়টা দেখতে পারেন। সো উদাহরণস্বরূপ আমরা ধরেন স্কোয়ার ফার্মার বিজনেসটা দেখতে চাচ্ছি। সো স্কোয়ার ফার্মার ডাটা পেতে গেলে তো স্কোয়ার ফার্মার অ্যানুয়াল রিপোর্টসে যেতে হবে। সো আমি যদি স্কোয়ার ফার্মার অ্যানুয়াল রিপোর্ট গুগলে সার্চ করি তাহলে স্কোয়ার ফার্মার ওয়েবসাইটে আমাকে নিয়ে যাওয়া হবে। এখানে দেখেন স্কোয়ার ফার্মার ওয়েবসাইট থেকে অ্যানুয়াল রিপোর্ট 21-22, এটাকে যদি আমি ডাউনলোড বাটনে ক্লিক করি তাহলে এই জায়গায় স্কোয়ার ফার্মার অ্যানুয়াল রিপোর্টটা আপনি ইজিলি পেয়ে যাবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন ভাই স্কোয়ার ফার্মার অ্যানুয়াল রিপোর্ট কোথায় পাবো। এই যে এভাবে আপনি অ্যানুয়াল রিপোর্ট পাবেন। এই রিপোর্টটা পড়লেই আপনি আসলে স্কোয়ার ফার্মার সম্পর্কে যথেষ্ট পরিমাণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এবং আমি মনে করি প্রত্যেকটা মানুষকেই, ইনভেস্টরকেই একটা কোম্পানির শেয়ার কেনার আগে অ্যাটলিস্ট তার এই অ্যানুয়াল রিপোর্টটা একবার হলেও পড়ে দেখা জরুরি। সো এখানে আমরা কর্পোরেট অপারেশনাল রেজাল্টস যদি দেখি, এটা হচ্ছে স্ট্যান্ড অ্যালোন, মানে হচ্ছে কনসোলিডেটেড ডাটা ছাড়াই এই জায়গাটায় দেওয়া আছে। তো অসুবিধা নাই, এখান থেকে আমরা যে কয়েকটা জিনিস নিতে পারবো সেটা হচ্ছে এই রেভিনিউটা আমরা নিতে পারবো। 5,759 কোটি টাকা তারা রেভিনিউ করেছে 22 সালে। আর এখানে 18 সালে তাদের রেভিনিউ ছিল হলো 3,004 কোটি টাকা। এখন এই যে 5,759 কোটি টাকা তারা রেভিনিউ জেনারেট করলো, এটা হচ্ছে আমার 2022 সালের রেভিনিউ। আর 2018 সালের রেভিনিউ ছিল 3,000 কোটি টাকা। তার মানে 18 থেকে কাউন্ট করলে 22 সাল পর্যন্ত তারা প্রচুর পরিমাণে রেভিনিউ গ্রো করাইছে। বাট ইয়ারলি কত পার্সেন্ট রেভিনিউ গ্রো করছে এটা যদি আপনি বুঝতে চান, এখানে আপনার একটা সিএজিআর ক্যালকুলেশন করতে হবে। তো এখানে 18 থেকে 22 আমি যদি বছরগুলো হিসাব করি, 18টাকে যদি আমি ইয়ার 0 ধরি তাহলে 19 হচ্ছে ইয়ার 1, 20 হচ্ছে ইয়ার 2, 21 হচ্ছে ইয়ার 3 এবং 22 হচ্ছে ইয়ার 4। তার মানে আমার ইয়ার 4-এর ডাটা বা এন্ডিং ডাটা 5,759, আর আমার বিগিনিং ডাটা হচ্ছে 3,004। এই হচ্ছে আমার একটা ওয়েবসাইট CAGRcalculator.net। এখানে আপনি 3,004 দিবেন কারণ এটা হচ্ছে আপনার বিগিনিং বা স্টার্টিং ভ্যালু। আপনার এন্ডিং ভ্যালুটা কত ছিল? 5,759 কোটি টাকা। তাহলে 5,759 কোটি টাকা হচ্ছে আপনার এন্ডিং ভ্যালু। আর আপনার পিরিয়ড কিন্তু আপনি পেয়েছিলেন 4। এখানে যদি আপনি ক্যালকুলেটরটা চাপ দেন তাহলে দেখাবে যে 17.66% করে তার রেভিনিউটা গ্রো করছে এই ডাটা অনুযায়ী 3,000, এবং এখানে হচ্ছে কি আপনার 5,759 কোটি টাকা। তাহলে 17.669, তার মানে 17.67% করে আমি ধরি। তাহলে এই জায়গায় আমরা একটা জিনিস পেয়েছি যে ওর রেভিনিউটা
যে গ্রো করছে সিএজিআর কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট সেটা কত, সেটা আমরা পেয়েছি 17.67% ইয়ারলি বেসিসে, পার ইয়ার ওর রেভিনিউ 17.67 করে গ্রো করছে। তো একটা জিনিস চিন্তা করেন, বাংলাদেশের জিডিপি যদি 6% বা 7% করে গ্রো করে, আর এই কোম্পানিটা তার রেভিনিউ গ্রো করাইছে 17.67 হারে 2018 থেকে এই 2022-এর টাইম পিরিয়ডে প্রতি বছর গড়ে 17% করে। সো এই ব্যবসাটাকে আপনার কেমন মনে হচ্ছে? বিজনেসটা কি গ্রো করেছে? সো আপনি যদি জানতে চান বিজনেস গ্রো করছে কিনা, আপনি দেখেই বুঝতে পারতেছেন এই জিডিপিকে 3 গুণ আউট পারফর্ম করছে। সো ডেফিনেটলি এই বিজনেসটা গ্রো করছে। ওকে, এবার যদি আমরা বটম লাইন অ্যানালাইসিস করতে যাই, তাহলে ওর নেট প্রফিট আফটার ট্যাক্সের সিএজিআর যদি আপনি কাউন্ট করেন, তাহলেও কিন্তু আপনি বুঝতে পারবেন। এটার জন্য আপনার কি লাগবে? নেট প্রফিট আফটার ট্যাক্সের ডাটাটা লাগবে। এই জায়গায় যে নেট প্রফিট আফটার ট্যাক্সটা দিয়েছে, এটা মূলত স্ট্যান্ড অ্যালোন পারফরমেন্স, অসুবিধা নাই, কনসোলিডেটটা আপনি ডাটা বের করে নিন, এটা দিয়ে আমি দেখাচ্ছি। তাহলে এখানে ছিল হচ্ছে 2018 সালে 821 কোটি টাকা, আর এখানে হচ্ছে 1641 কোটি টাকা। তাহলে আমার এন্ডিং এখানে 841 কোটি টাকা হচ্ছে আমার বিগিনিং ভ্যালু, আর হচ্ছে 1641 হচ্ছে আমার এন্ডিং ভ্যালু। এখানে হচ্ছে আমার 1641, আমার পিরিয়ড কিন্তু 4। আচ্ছা, পিরিয়ডটা 4 কিনা আরেকবার দেখি, 1 2 3 4 5, এখানে যেহেতু 5 বছরের ডাটা সেহেতু আমার পিরিয়ড 4ই হবে। ওকে, এখানে যদি ক্যালকুলেট করি তাহলে 18.19%, তার মানে এই কোম্পানিটার নেট প্রফিট আফটার ট্যাক্স 18.19% করে গ্রো করেছে প্রতি বছর। গত 5 বছরের হিসাবে প্রতি বছর গড়ে কম্পাউন্ডিং হারে তারা 18.19% করে তার নেট প্রফিটের গ্রোথ আনতে পারছে। সো এটা হিউজ গ্রো করছে এই বিজনেস, তাতে কোনো সন্দেহ নেই। তার মানে আমাদের প্রথম যে কনসার্ন ছিল যে একটা কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার জন্য প্রথম যে জিনিসটা আমরা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে তার বিজনেসটা গ্রো করছে কিনা। সেটা কিন্তু অলরেডি আপনি বুঝতে পেরেছেন যে তার বিজনেসটা গ্রো করেছে। এখন যদি আপনি এর সাথে অন্য কোম্পানিগুলো কম্পেয়ার করেন, তাহলে বুঝতে পারবেন কাদের বিজনেস কেমন গ্রো করছে। ধরেন আপনি এই স্কোয়ার ফার্মা কিনবেন, নাকি রেনেটা কিনবেন, নাকি ইবনে সিনা, নাকি ওরিয়ন ফার্মা, নাকি বেক্সিমকো ফার্মা, তাহলে আপনি এই টপ লাইন এবং বটম লাইন যদি অ্যানালাইসিস করে যদি কম্প্যারিজনটা করেন, তাহলে বুঝতেই পারবেন যে কোন ফার্মা কোম্পানিটার বিজনেস সবচাইতে বেশি গ্রো করছে। তো স্বাভাবিকভাবে যেটার বেশি গ্রো করছে ওইটাই তো আপনার লুক্রেটিভ হওয়া উচিত আপনার কাছে। তো যাই হোক, আপনি বিজনেস গ্রোথ বুঝে গেছেন। তো শুধু বিজনেস গ্রোথ দেখলেই তো হবে না, আপনাকে আরেকটা জিনিস চেক করতে হবে, সেটা হচ্ছে যে এই বিজনেসটা গ্রো করানোর জন্য এই কোম্পানিটা কি পরিমাণ ডেট নিছে। কারণ আমরা জানি যে আমাদের দেশে ম্যাক্সিমাম কোম্পানি তার বিজনেসটাকে এক্সপানশনে নিয়ে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে ডেট নেয়, কিন্তু ডেটটাকে আমরা অ্যাভয়েড করতে চাই। কারণ আমরা বলি যে ডেট হচ্ছে একটা মানুষের জীবনে যেরকম ক্ষতিকারক একটা জিনিস, ঠিক একইভাবে একটা কোম্পানির ক্ষেত্রেও ডেটটা খুব একটা সুবিধাজনক জিনিস বলে আমরা মনে করি না। সো যে কোম্পানির ডেট খুব কম সেই কোম্পানিটাই আমাদের বেছে নেওয়া উচিত। সো এই কোম্পানির ক্ষেত্রে আমরা ডেট টু ইকুইটি রেশিও যদি বের করি, তাহলে ইকুইটির বিপরীতে তার ডেট কেমন এটা আপনি বুঝতে পারবেন। এই কোম্পানির যে কোনো কোম্পানির ডেট টু ইকুইটি রেশিও বের করার যে সূত্রটা সেটা আমরা একটু এখানে লিখে দেই। সেটা হচ্ছে আপনি টোটাল যে ডেট আছে এই কোম্পানির, ডেট মানে দায়, ব্যাংকের লোন আর কি, এটাকে আপনি টোটাল ইকুইটি দিয়ে ডিভাইড করবেন। এটা টাইমস দিয়ে আমরা প্রকাশ করব। সো এই স্কোয়ার ফার্মা কোম্পানিটার ডেট কেমন এই বিষয়টা আমরা একটু দেখব। তো আবার আমরা অ্যানুয়াল রিপোর্টে যাচ্ছি, এইখানে টোটাল ডেটের জায়গাটা অনেক সময় থাকবে না, সেই ক্ষেত্রে আপনাকে আসলে এর যে রিপোর্ট সেই রিপোর্টে যেতে হবে। এই ক্ষেত্রে যেহেতু স্ট্যান্ড অ্যালোন সাথে কনসোলিডেট দুইটিই পাবো, সো আমরা চেষ্টা করব কনসোলিডেট ডাটাটা ব্যবহার করতে। সো এই জায়গায় হচ্ছে কি স্কোয়ার ফার্মার এই অ্যানুয়াল রিপোর্টের ফিনান্সিয়াল পজিশন স্টেটমেন্ট, এখানে দেখেন ওর কনসোলিডেট স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, মানে ওর সাবসিডিয়ারি সহ ওর কনসোলিডেট ডাটাটা এখানে পেয়েছেন। এটা হচ্ছে ওর ব্যালেন্স শিট, এইখানে আপনি ডেট পাবেন। তো ডেট বলতে আমরা কি বুঝি? যেটা ব্যাংকের থেকে লোন নেওয়া হয়েছে সেইটা। তো এই যে লোনস অ্যান্ড বরোয়িংস, এটা হচ্ছে 169,47,00,000 টাকা। আরেকটা ডেট এখানে আছে লোনস অ্যান্ড বরোয়িং, এটা হচ্ছে 20 কোটি টাকা। এছাড়া আর তেমন কোনো লোন এর নাই। সো ডেট বলতে ব্যাংকের লোন বোঝাচ্ছি, ব্যাংকের লোন বলতে আপনার যেটার এগেনস্টে সুদ দিতে হয়, আসল পে করতে হয়, ওইটি হচ্ছে আপনার ডেট। তো তাহলে এই কোম্পানিটার ডেট কতটুকু এটা আমাকে যোগ করে নিয়ে আসতে হবে। সো প্রথম ডেট ছিল 169.47, তাহলে আমার প্রথম জায়গাটুকু কত? 169.16
9.47, এটা হচ্ছে আমার নন কারেন্ট লায়াবিলিটি, আর এই কারেন্ট লায়াবিলিটি ডেট কত, মাত্র 20 কোটি টাকা। এই দুইটা মিলে যদি আমি দেখি তাহলে 189.47 crore, 189.47 crore, 189.47 crore, এটাকে যদি আপনি ডিভাইড করব কি দিয়ে, টোটাল ইকুইটি দিয়ে। টোটাল ইকুইটি ডেফিনেটলি এখানে পাবেন, এই যে দেখেন টোটাল ইকুইটি কত, 10,345.29, তাহলে 10,345.29, এটাও কোটি টাকার ফিগার। তাহলে এইটাকে ওটা দিয়ে ভাগ করলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে এটাকে ডিভাইড করব 10,345.29, তাহলে আসতেছে 0.018, তাহলে এখানে কত হবে, 0.018 টাইমস। তার মানে এই কোম্পানিটার মালিকের 1 টাকার বিপরীতে মূলত 1 পয়সা অথবা 2 পয়সা, ধরেন 18 টাকায় রাউন্ড করে আমি 2 পয়সা দিয়ে দিচ্ছি, তার মানে মালিকের 1 টাকার বিপরীতে এই কোম্পানি ব্যাংকের থেকে লোন নিয়েছে মাত্র 2 পয়সা। সো এই ডেট টু ইকুইটি রেশিও যত কম হবে ততই বেটার। সো এইখানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে স্কয়ার ফার্মা জিরো ডেটের কাছাকাছি একটা কোম্পানি, মানে এদের তেমন কোনো ডেট নাই, এই ডেটটাকে আমরা চাইলে ইগনোরও করতে পারি, ডেট নিয়ে এই কোম্পানির কোনো প্রবলেম নাই। সো এবার আপনি যদি একমি ল্যাব কিংবা বিএক্স ফার্মা কিংবা অন্য কোম্পানি দেখেন তাহলে দেখবেন ডেট টু ইকুইটি রেশিও অনেক বেশি পাবেন। তার মানে তারা বিজনেস এক্সপানশন ঘটাইছে, কথা সত্য, কিন্তু তার বিপরীতে প্রচুর পরিমাণে লোন নিয়েছে। কিন্তু স্কয়ার ফার্মা একটা কোম্পানি যারা লোন নেওয়া ছাড়াই একটা কোম্পানিকে আপনার বছরে তার রেভিনিউ 17% করে গ্রো করছে এবং আপনার নেট প্রফিট 18% করে গ্রো করছে উইদাউট টেকিং টু মাচ ডেট। এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। ওকে, ডেটের ব্যাপারটা আপনি বুঝতে পারছেন। এবার আমরা একটা জিনিস দেখব যে ওর যে ডেট নিছে বা যে কোম্পানিগুলো ডেট নেয় তারা সত্যিকার অর্থে ডেট নিয়ে সঠিকভাবে কাজে লাগাইতে পারছে কিনা বা ডেট পরিশোধ করার মতো ক্যাপাবিলিটি তাদের আছে কিনা, এই জিনিসটা যদি দেখতে চান তাহলে ইন্টারেস্ট কাভারেজ রেশিও দেখতে পারেন। তাহলে অপারেটিং প্রফিটকে আপনি যদি ডিভাইড করবেন হচ্ছে ফিনান্সিয়াল এক্সপেন্স অথবা ফিনান্সিয়াল কস্ট, এইগুলো দিয়ে ডিভাইড করলে আপনি এই ইন্টারেস্ট কাভারেজ রেশিওটা পেয়ে যাবেন। সো অপারেটিং প্রফিটটা কোথায় পাবেন আপনি, এইটা হচ্ছে আপনার অপারেটিং প্রফিটের জায়গা। এই ইনকাম স্টেটমেন্টে দেখেন অপারেটিং প্রফিট ফ্রম অপারেশন কত, 1838.25 লাখ, 1838.25 লাখ টাকা। এটাকে আপনি ডিভাইড করবেন ফিনান্সিয়াল এক্সপেন্স দ্বারা। এটার কোনো ফিনান্সিয়াল এক্সপেন্স আছে কিনা দেখি, ফিনান্সিয়াল কস্ট আছে একটু সামান্য, কত, মাত্র 29,000 টাকা। সো 29,000 টাকা আসলে ডিভাইড করাটা কষ্ট, তো কোটি টাকার ফিগার যেহেতু নিয়েছে আমি 1 লাখ টাকা ধরলাম আর কি। তাহলে এটাকে যদি আমরা ডিভাইড করি তাহলে ওর কি পরিমাণ ইন্টারেস্ট কাভারেজ রেশিও আসে, 1838.25 ডিভাইডেড বাই 0.01, তাহলে 1,83,825, 1,83,825 টাইমস। তার মানে এই কোম্পানি আপনার 1 টাকা যদি ব্যাংকে সুদ দিতে হয় বা আসল পে করতে হয় তার বিপরীতে 1,83,825 গুণ বেশি রিটার্ন জেনারেট করে প্রফিটের মাধ্যমে। তার মানে এই কোম্পানি অপারেটিং প্রফিট যা জেনারেট করে তার 1,83,825 ভাগের 1 ভাগ ব্যাংকে যায় লোন শোধ করার জন্য। তার মানে এটার তো লোনের কোনো ঘটনাই নাই, মানে এই লোন নিয়ে আপনার বদার করার দরকার নাই। এখন ধরেন কোনো কোম্পানি যারা ফার্মাতে আছে তারা যদি দেখা যায় এটা মাত্র 2.5 টাইম বা অনলি 3 টাইম, তার মানে বোঝা যাচ্ছে যে তাদের অপারেটিং প্রফিটের 3 ভাগের 1 ভাগই ব্যাংকে যাচ্ছে লোন পরিশোধ করার ক্ষেত্রে। সো আমরা বলতেছি যে কোম্পানির লোন না থাকাটাই বেটার। সেই ক্ষেত্রে এই কোম্পানিটা ডেফিনেটলি একটা গুড কোম্পানি, জিরো ডেট কোম্পানি, এবং ইন্টারেস্ট কাভারেজ রেশিও যত বেশি হবে তত ভালো। এবং আমি মনে করি 6-7 হচ্ছে মিনিমাম রেঞ্জ। যদি কোনো কোম্পানির ইন্টারেস্ট কাভারেজ রেশিও 6 বা 7 টাইমসের বেশি না হয় ওটা আসলে ইনভেস্টের জন্য উপযুক্ত কোম্পানি হবে বলে আমরা মনে করি না। সো এই ছিল ডেটের আসপেক্টে কোম্পানিটা বিজনেসটাকে গ্রো করানোর জন্য তেমন কোনো ডেট নিল কিনা এই জিনিসটা আমরা এখানে চেক করে দেখলাম। এতক্ষণ আমরা যে আলোচনাটা করলাম তাতে আমরা যে জিনিস দুটো দেখলাম সেটা হচ্ছে যে একটা কোম্পানির বিজনেসটা গ্রো করছে কিনা সেই বিষয়টা বোঝার জন্য আমরা টপ লাইন অ্যানালাইসিস বা বটম লাইন অ্যানালাইসিস এই দুটা করলাম। আমরা সিএজিআর কাউন্ট করছি কার, রেভিনিউ এবং নেট প্রফিটের। এখানে আপনি একটা সেক্টরের যে অ্যানালাইসিস করতে যাচ্ছেন, ধরেন ফার্মা কোম্পানি, ধরেন 5-6টা ভালো ফার্মা কোম্পানি আছে, তাদেরকে আপনি হেড টু হেড অ্যানালাইসিস করে দেখেন কার রেভিনিউ কত পার্সেন্ট করে গ্রো করছে এবং কার নেট প্রফিট কত পার্সেন্ট করে গ্রো করছে। এটা হচ্ছে প্রথম ধাপ। তারপরে আপনি যেটা করবেন, তারা এই বিজনেসটাকে গ্রো করানোর জন্য
কীরকম লোন নিয়েছে সেটা আপনি দেখবেন হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও দিয়ে, এবং এই লোনগুলো পরিশোধ করার সক্ষমতা কেমন তাদের সেটা দেখবেন ইন্টারেস্ট কাভারেজ রেশিও দিয়ে। ডেট টু ইকুইটি রেশিও যত কম হবে তত ভালো, আর ইন্টারেস্ট কাভারেজ রেশিও যত বেশি হবে তত ভালো। সো এই দুইটা পয়েন্ট অফ ভিউতে আমরা একটা কোম্পানির বিজনেস গ্রো কেমন করছে সেটা দেখলাম, আর এই গ্রো করানোর পিছনে তাদের তেমন কোনো ডেট আছে কিনা, বা ডেটগুলো নিলেও সেই ডেটগুলো বেশি কিনা প্রয়োজনের চাইতে, অথবা ডেটগুলো শোধ দেওয়ার ক্ষমতা তাদের আছে কিনা বা সেটা কেমন সেটা আমরা দেখলাম। সো এই ছিল পার্ট 1-এর ভিডিও। আরও দুইটা পার্টে আমরা এই পুরো অ্যানালাইসিসটা শেষ করব। এই ভিডিওতে যদি ওই দুইটা ইনক্লুড করতাম তাহলে 1 ঘন্টার উপরে একটা ভিডিও হয়ে যেত। 1 ঘন্টার ভিডিও দেখার ধৈর্য আসলে আমাদের কারোই নেই স্বাভাবিকভাবে, যার কারণে এই ভিডিওটাকে আমি 3টা টুকরা করে করব। সো এতক্ষণ এটা ছিল হচ্ছে পার্ট 1-এর ভিডিও। আশা করি আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের সহজ পার্টে 3টা এপিসোডই আপনার পছন্দ হবে। আজকে আমরা প্রথম এপিসোডটা এই ভিডিওতে প্রেজেন্ট করলাম। ইনভেস্টিং উইথ কোভিড চ্যানেলে আমি আসলে এরকম লার্নিং ভিডিও প্রতিদিন দিয়ে থাকি। সো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আমার চ্যানেলে প্রচুর পরিমাণে লার্নিং ভিডিও আছে, এগুলো দেখলে আমি শিওর আপনি কিছু না কিছু জানতে পারবেন নতুন। সো আশা করছি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।